কথায় আছে, যা নেই ভারতে তাই আছে মহাভারতে। আবার এই একই কথা সামান্য অদল বদল করে এভাবেও বলা যায় যে বর্তমান বিশ্বের যেখানে যা কিছু বিদ্যমান সেই সব কিছুই প্রকৃতপক্ষে মহাভারতেরই দান। প্রাচীন কাল থেকেই যে কোনো অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য আহারাদির ব্যবস্থা সেই অনুষ্ঠানের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে বিবেচিত হয়ে থাকে। গৃহকর্তা বা অনুষ্ঠানের আহ্বায়ক তার সাধ্যমতো অতিথি সৎকারের ব্যবস্থা করে থাকেন। আপনারা সকলেই নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একজন বিশেষ ব্যক্তি সেই সব খাদ্যদ্রব্য প্রস্তুত এবং সরবরাহ করে গৃহস্বামীকে অতিথি সৎকারে সহায়তা করে থাকেন। ইংরেজিতে এই বিশেষ দায়িত্ব বহনকারী ব্যক্তিকে বলা হয় ক্যাটারার, এবং বর্তমানে এটি একটি অতি জনপ্রিয় পেশাও বটে। কিন্তু আপনারা জানেন কি, এই পেশারও সূত্রপাত হয়েছিল মহাভারতের আমলেই। নমস্কার সকলকে। এই বিশেষ পেশার সঙ্গে মহাভারতের কি সম্পর্ক, সেই কাহিনী বর্ণনা করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পুরাণ দর্পণ চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি পর্বে। পাণ্ডব এবং কৌরবদের মধ্যে সন্ধি স্থাপনের সকল প্রচেষ্টা যখন ব্যর্থ হল, তখন যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠল। দুপক্ষই তাদের দূত প্রেরণ করলেন ভারতভূমির অন্যান্য প্রদেশের রাজন্যবর্গের নিকট, যুদ্ধে তাদের সহায়তা কামনা করে। আসমুদ্র হিমাচল ভারতভূমি সম্পূর্ণ দ্বিধা বিভক্ত হয়ে পড়ল। রাজন্যবর্গ তাদের নিজ নিজ পছন্দ অনুযায়ী কেউ পাণ্ডব, কেউ বা আবার কৌরব শিবিরে যোগদানের মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ করল। একমাত্র ব্যতিক্রম রইলেন উরুপিরাজ। তিনি উভয় পক্ষের দূতের প্রস্তাবই প্রত্যাখ্যান করলেন এবং আসন্ন যুদ্ধে নিজের নিরপেক্ষ অবস্থান বজায় রাখলেন। অবশেষে উপস্থিত হল সেই মাহেন্দ্রক্ষণ। কুরুক্ষেত্র ময়দানে দুপক্ষেরই প্রস্তুতি যখন চূড়ান্ত পর্বে, ঠিক সেই সময় যুদ্ধ শুরুর প্রাক রাত্রে উরুপিরাজ এসে উপস্থিত হলেন স্বয়ং শ্রীকৃষ্ণের সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে। শ্রীকৃষ্ণ তার আগমনের হেতু জানতে চাইলে উরুপিরাজ বললেন তিনিও এই মহাযুদ্ধে অংশগ্রহণ করতে চান। শ্রীকৃষ্ণ তাকে বললেন, বেশ তো, আপনি আপনার বিবেচনা অনুযায়ী ন্যায়নীতির পক্ষে যোগদান করুন এবং যুদ্ধে অংশগ্রহণ করুন। কিন্তু উরুপিরাজ তাকে অবাক করে দিয়ে বললেন যে না, তিনি সরাসরি কোনো পক্ষে যোগদান করে যুদ্ধে অংশগ্রহণ করতে আগ্রহী নন, বরং তিনি তার পূর্বের ঘোষিত নীতি অনুযায়ী নিরপেক্ষ অবস্থান অটুট রেখেই এই যুদ্ধের অংশীদার হতে আগ্রহী। শ্রীকৃষ্ণ স্মিত হেসে তাকে বললেন, তবে তাই হোক, আপনি এই যুদ্ধে অংশগ্রহণকারী সকল যোদ্ধার খাদ্যদ্রব্য প্রস্তুত এবং সরবরাহকারীর দায়িত্ব গ্রহণ করুন। উরুপিরাজ প্রফুল্ল চিত্তে শ্রীকৃষ্ণ কর্তৃক তার উপর ন্যস্ত দায়িত্ব গ্রহণ করলেন এবং তৎক্ষণাৎ তার কর্মে তৎপর হয়ে পড়লেন। উরুপিরাজ জানতেন শ্রীকৃষ্ণ নৈশ আহারে
এক পাত্র সুসিদ্ধ চীনাবাদাম গ্রহণ করতে পছন্দ করতেন। তিনি তৎক্ষণাৎ তার জন্য বরাদ্দ রন্ধনশালায় প্রবেশ করলেন এবং নিজ হস্তে খানিক চীনাবাদাম সিদ্ধ করে একটি পাত্রে করে নিয়ে পুনরায় শ্রীকৃষ্ণের শিবিরে আগমন করলেন। পাত্র সমেত চীনাবাদাম শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে উরুপিরাজ বললেন, হে কৃষ্ণ, যে গুরুদায়িত্ব আপনি আমাকে অর্পণ করেছেন তা সফলতার সঙ্গে রূপায়ণ করার সামর্থ্য আপনিই আমাকে প্রদান করুন। শ্রীকৃষ্ণ স্মিত হেসে তাকে আশীর্বাদ করলে রাজা প্রস্থান করলেন। পরবর্তী দিবসে প্রত্যুষ কাল হতেই শুরু হলো কর্মব্যস্ততা। দলে দলে সেনারা তাদের প্রাতরাশ করতে এসে উপস্থিত হল উরুপিরাজের সন্নিকটে। রাজা সকলকে অতি সমাদরে আহারাদি সম্পন্ন করালেন। সেনারা যুদ্ধক্ষেত্রের অভিমুখে গমন করলেন। শ্রীকৃষ্ণ শঙ্খধ্বনির দ্বারা যুদ্ধের সূচনা করলে শুরু হলো মানব সভ্যতার ইতিহাসে সর্বাধিক লোকক্ষয়কারী মহাযুদ্ধ। যথারীতি সায়াহ্ন আগত হতেই সেই দিনের মতো যুদ্ধ সমাপ্তি ঘোষিত হল। ক্লান্ত অবসন্ন জীবিত সৈনিকরা ক্ষুধা নিবৃত্তি করতে এসে উপস্থিত হল উরুপিরাজের ভোজনালয়ে। দেখা গেল প্রত্যুষের তুলনায় উপস্থিতির সংখ্যা প্রায় 10 সহস্র কম। অর্থাৎ এই 10 সহস্র বীর যোদ্ধা প্রথম দিনের যুদ্ধে মৃত্যুবরণ করেছেন। এক্ষণে খাদ্য পরিবেশন আরম্ভ হলো। সমস্ত সৈনিকগণ ক্ষুধা নিবারণ করার উপান্তে প্রস্থান করলে রন্ধনশালার কর্মীরা দেখল যে আশ্চর্যজনকভাবে কতিপয় খাদ্যবস্তুও কম বা বেশি হয়নি। অতঃপর প্রত্যেক দিন এই একই প্রকার কর্মকাণ্ড চলতে লাগল এবং উরুপিরাজের অদ্ভুত কুশলতায় প্রতিদিনই খাদ্যপ্রস্তুত প্রয়োজনের অনুযায়ী প্রস্তুত হতে লাগল। কোনোদিনই ঘাটতি বা অতিরিক্ত কিছুই হলো না। অবশেষে 18 দিবস ব্যাপী মহাযুদ্ধের অবসান হল। ভোজনালয়ের প্রয়োজনও শেষ হল। উরুপিরাজ তার প্রতিটি কর্মীকে উপযুক্ত পারিশ্রমিক সহকারে বিদায় জানালেন। সকলে প্রস্থান করলে দেখা গেল রন্ধনশালার প্রধান পাচক কিন্তু তখনও সেই স্থানেই অবস্থান করছে। উরুপিরাজ মনে করলেন সে বুঝি আরও অতিরিক্ত পারিশ্রমিক চায়। তিনি তাকে তার অবস্থানের কারণ জিজ্ঞাসা করলে সে বলল যে রাজার নিকট সে একটি প্রশ্নের উত্তর প্রার্থনা করে। রাজা জানতে চাইলেন কি তার জিজ্ঞাস্য। বিনীতভাবে প্রধান পাচক জানতে চাইল, এই যে 18 দিবসব্যাপী এত বড় কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে চলল, দৈনিক যত সংখ্যক সৈনিক প্রাতরাশ করত এবং দিনের শেষে যতজন নৈশাহার করতে আসত, সেই দুই সংখ্যায় তো বিস্তর ফারাক থাকত। কারণ প্রত্যহই তো প্রচুর সৈনিকের নিধন হতো, অথচ কোনোদিনই খাদ্যদ্রব্যের ঘাটতি কিংবা অতিরিক্ততা হলো না। যুদ্ধে প্রতিটি নির্দিষ্ট দিনে কতজন সৈনিক নিহত হবে তার আগাম গণনা করে সেই অনুযায়ী
নৈশাহারের ব্যবস্থা করার মতন একটি অসাধ্য সাধন রাজা কি করে করলেন সেটিই তার একমাত্র জিজ্ঞাস্য। রাজা মুচকি হেসে উত্তর দিলেন, এ সবই শ্রীকৃষ্ণের মায়ায় সম্ভব হয়েছে। প্রধান পাচক বিস্তারিত জানতে চাইলে রাজা বললেন, তিনি প্রতিদিন রাত্রে শ্রীকৃষ্ণের শিবিরে একটি পাত্রে কিছু সুসিদ্ধ চীনাবাদাম রেখে আসতেন তার নৈশাহারের জন্য। পরদিন প্রত্যুষে শ্রীকৃষ্ণ যখন যুদ্ধের উদ্দেশ্যে প্রস্থান করতেন, তখন রাজা তার শিবিরে গিয়ে পাত্রের অবশিষ্ট চীনাবাদাম গণনা করে দেখতেন যে গত রাত্রে শ্রীকৃষ্ণ কয়টি বাদাম গ্রহণ করেছেন। যদি দেখতেন যে তিনি 10টি বাদাম গ্রহণ করেছেন, তাহলে বুঝতেন যে সেই দিন যুদ্ধে 10,000 সৈনিক নিহত হবে। সেই মোতাবেক রাজাও খাদ্যের আয়োজন করতেন বলেই কোনোদিনই খাদ্যের অপচয় বা স্বল্পতা কিছুই হয়নি। উডুপিরাজের পদাঙ্ক অনুসরণ করে আজও বর্তমান কর্ণাটক রাজ্যের উডুপি অঞ্চলের বহু মানুষ অত্যন্ত কুশলতার সঙ্গে এই পেশায় যুক্ত রয়েছেন। আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখুন। জয় শ্রীকৃষ্ণ।